বিধানসভাতে শূন্য, তেমনি এটাও মনে রাখবেন বামপন্থীরা চোরেদের তালিকাতেও শূন্য, কয়লা পাচারের তালিকাতেও শূন্য, গরু পাচারের তালিকাতেও শূন্য, আর জেল খাটা আসামিদের তালিকাতেও শূন্য। সেই শূন্য নিয়েই আমরা বামপন্থীরা গর্ববোধ করি। গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি। কে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাচ্ছে, কে পরীক্ষায় না বসে চাকরি পাচ্ছে, কে ইন্টারভিউ না দিয়ে চাকরি পাচ্ছে, কেউ বা আবার 5 পাস করেছে, হাই স্কুলে অঙ্কের মাস্টারের চাকরি পেয়েছে। এই লড়াইটা চলছে। এই তৃণমূল বিজেপি এই লড়াই করবে না, এ লড়াই করবে বামপন্থীরা। বামপন্থীরা সেই লড়াইটা করছে। শুভেন্দু অধিকারী আর বিজেপি নাচানাচি করছে, বলে দেখো সিবিআইডি কেমন করে তদন্ত করছে। আমরা বলি না বন্ধু, যারা শুনতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর কানে কথা দেবেন। এই যে কেসগুলো লড়াই করছে, এই যে ফিরদৌস শামীমরা এখানে বসে আছে, বিকাশ ভট্টাচার্যরা লড়াই করছে, এ লড়াই লাল ঝান্ডা নিয়ে যেমন আমরা রাস্তায় লড়াই করেছি, সাদা ঝান্ডা নিয়ে রাস্তায় লড়াই করেছি। আমাদের ছাত্র যুব কর্মীরা এই টেট পরীক্ষায় যখন 10 লক্ষ 12 লক্ষ টাকা করে তুলেছিল তৃণমূলের নেতারা, আমাদের এসএফআই ডিওএফআই এর কর্মীরা গ্রামের দেওয়ালে দেওয়ালে লিখেছিল মা মাটি মানুষের সরকার, প্রাইমারিতে চাকরি পেতে 10-12 লাখ টাকা দরকার। 10-12 লাখ টাকা না দিলে পশ্চিমবাংলায় চাকরি পায়নি। সে কারণেই সেদিনের লড়াইটা আজকে যে সিবিআইডি তদন্ত হচ্ছে, হাইকোর্টের নির্দেশে হচ্ছে, সেই হাইকোর্টের মনিটরিং এ হচ্ছে, আর তার ফলে আজকে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীরা আজকে জেলের মধ্যে আছে। পার্থ চ্যাটার্জি জেলে আছে, অনুব্রত মণ্ডল জেলে আছে, ওই যে দেখছেন আপনি এখনকার জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে, অনুব্রত মণ্ডলরা জেলে আছে, মানিক ভট্টাচার্যরা জেলে আছে। আপনি ভাবছেন ওরা জেলে আছে? কেমন জেলে আছে ওরা? ওরা জেলেও আছে, আবার দেখুন একা যায়নি, ওরা সপরিবারে গেছে জেলে। আপনি দেখুন, আপনি পার্থ চ্যাটার্জি জেলে গেছে, তার বান্ধবী অর্পিতাকে সঙ্গে নিয়ে গেছে, বিন্দাস আছে জেলের মধ্যে। আপনি দেখেছেন কি মানিক ভট্টাচার্য জেলে আছে, সে একা জেলে নেই, তার ছেলে আর তার বউকেও সঙ্গে নিয়ে গেছে জেলে। অনুব্রত মণ্ডল জেলে আছে, সে একা যায়নি, তার মেয়েকেও পর্যন্ত সঙ্গে নিয়ে গেছে জেলে। আর ওই যে দেখছেন আপনি জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে, এর মেয়েটাও যাবে বলে। কারণ কি? কারণ কি? কারণ একটাই, 1 বছরে টিউশন করে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে 4 কোটি টাকা ইনকাম করেছে। ভাবতে পারছেন আপনি? ভাবতে পারবেন না কখনো। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে আজকে তৃণমূল কংগ্রেসের জামানায় ধ্বংসস্তূপে পরিণত করেছে। পশ্চিমবাংলাতে 8200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। গতবারের মাধ্যমিক পরীক্ষায় দেখেছেন 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে। তারপরে দেখলেন মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, 1 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী অকৃতকার্য হলো। আমরা পূর্ব মেদিনীপুরের মানুষ শিক্ষার হারে এগিয়ে থাকি। এই পূর্ব মেদিনীপুরে লাস্ট দেখেছেন কি আপনি? লাস্ট গতকাল না গত পরশুর খবর কাগজে কি দেখলেন? যারা এই 10ম শ্রেণীতে ভর্তি হয়েছিল ক্লাস 10-এ, তাদের 11-12%, 11-12% ছাত্রছাত্রী যারা টেস্ট পরীক্ষায় বসেনি। আপনি চিন্তা করবেন না? ভাববেন না একবার? একদিকে 8200 প্রাইমারি স্কুল বন্ধ, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিল না। আর তৃণমূলের জামানায় ওগুলো আপনি ছেড়ে দিন, তৃণমূলের ওগুলোতে চিন্তা নেই। 8200 প্রাইমারি স্কুল বন্ধ, চিন্তা নেই। 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী দেয়নি, চিন্তা নেই। কারণ কি? কারণ এই সময়ের মধ্যে পশ্চিমবাংলাতে 21,000 মদের দোকান হয়ে গেছে। পশ্চিমবাংলার মাটিতে 21,000 মদের দোকান খুলেছে। তারপরে শারদ উৎসব থেকে দীপাবলি, বিশ্বকর্মা পূজা, দেখেছেন রাজ্য সরকার সবচেয়ে বেশি ইনকাম করেছে কোথা থেকে? আবগারি দপ্তর থেকে এই মদ বিক্রি করে। দুর্ভাগ্যের হলেও সত্যি, আপনি জেনে রাখুন, শারদ উৎসব থেকে দীপাবলি থেকে বিশ্বকর্মা পূজা, এই পূর্ব মেদিনীপুরটা মদ বিক্রিতে রাজ্যের মধ্যে 1ম স্থান অধিকার করেছে। ভাববেন না একবার? এই মেদিনীপুর মাধ্যমিকের রেজাল্ট বেরোলে টিভির পর্দার দিকে তাকিয়ে থাকেন, পাশের হারে প্রথম কে না পূর্ব মেদিনীপুর। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে টিভির পর্দার দিকে তাকিয়ে থাকেন, পাশের হারে প্রথম কে না পূর্ব মেদিনীপুর। শিক্ষার হারে রাজ্যে প্রথম কে? পূর্ব মেদিনীপুর। সেই পূর্ব মেদিনীপুরটাকে এখন মদ বিক্রিতে 1ম স্থান অধিকার করেছে। এ যন্ত্রণা, এ বিদ্যাসাগরের মেদিনীপুর, এ মেদিনীপুর তো মা মাতঙ্গিনীর মেদিনীপুর। পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশ মাতাকে মুক্ত করবার লক্ষ্যে লড়াই করেছে, হাতে বুকে গুলি লাগার পরও জাতীয় পতাকা ফেলে দেয়নি। এই মেদিনীপুর তো সেই মেদিনীপুর যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বর্ণের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছে। এই মেদিনীপুরের জন্য তো গর্ববোধ করি। পরাধীন ভারতবর্ষের মাটিতে তমলুকের হ্যামিল্টন স্কুলে পড়া একটা ছোট্ট ছেলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে পড়েছে দেশ মাতাকে মুক্ত করবার জন্য। আর জানেন বীরেন্দ্র শাসমল
তাজমহল, যিনি বলেছিলেন কি মৃত্যুর পরও যেন আমাকে দাঁড়িয়ে দাহ করানো হয়, দেশপ্রাণ বলে আমরা তাকে চিনি, মৃত্যুর পরও মাথা নোয়াতে চাইনি। এই মেদিনীপুরে তো গর্ববোধ করি, পরাধীন ভারতবর্ষের মাটিতে তাম্রলিপ্ত সরকার, অজয় মুখার্জি থেকে শুরু করে সতীশ সামন্তরা সর্বাধিনায়ক হিসেবে যখন গোটা দেশ পরাধীন, তখন মেদিনীপুরের মাটিতে তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছে। সেই মেদিনীপুরের মানুষ আমরা, যে মেদিনীপুরে 77 সালে বামফ্রন্ট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর, পরাধীন ভারতবর্ষের পর যখন বাংলা এগিয়েছে কিন্তু অশিক্ষার অন্ধকারে ডুবেছিল, 77 সালে বামফ্রন্ট সরকার আসার পর ভারত সারা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে অশিক্ষার অন্ধকার থেকে শিক্ষার আলোকে নিয়ে যাওয়ার জন্য যখন জ্যোতি বসুর সরকার দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ, অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই পাওয়ার সুযোগ, গ্রামে গ্রামে স্কুল গড়ে উঠলো, কলেজ গড়ে উঠলো, ইউনিভার্সিটি গড়ে উঠলো। আমার বাপ কাকারা গ্রামের দেওয়ালে দেওয়ালে নিরক্ষরতার বিরুদ্ধে গ্রামের দেওয়ালে দেওয়ালে লিখেছিল, বিদ্যাসাগরের মেদিনীপুর নিরক্ষরতা করব দূর। আমি আজকে দাঁড়িয়ে এখানে বলছি, আপনি পাড়ার মোড়ে মোড়ে গ্রামের ভেতরে ঢুকে যান, বিদ্যাসাগরের মেদিনীপুর নিরক্ষরতা করব দূরের দেওয়ালে আজকে গ্রামের দেওয়ালে দেওয়ালে লেখা আছে, বিদ্যাসাগরের মেদিনীপুর ভাকু তেলে ভরপুর। পাড়ার মোড়ে মোড়ে মদ আর মাংস, মদ আর মাংস, এর বাইরে আপনি কিছু খুঁজে পাবেন না এই মুহূর্তে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে। তাই লড়াইটা আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে, লড়াইটা বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে। শিল্প নেই, বিনিয়োগ নেই, বেকার যুবকদের কাজ নেই, হাহাকার তৈরি হয়েছে। আর ওদিকে মোদি বলছে কি, বলে কাজ পাওনি তো কি হয়েছে, পকোড়া ভাজার দোকান করো। আর দিদি কি বলছে, বলে না কাজ পাওনি তো কি হয়েছে, চপ ভাজার দোকান করো। আপনি মোদি অমিত শাহদের জিজ্ঞেস করবেন তো, পকোড়া ভাজার দোকান করে যদি এত লাভ হয়, তাহলে অমিত শাহর ছেলে জয় শাহকে কেন পকোড়া ভাজার দোকান করে দেয়নি? দিদি যদি বলছে চপ ভাজার দোকান করতে, চপ ভাজার দোকান করে যদি এত লাভ হয়, তাহলে কেন সাদের ভাইপোকে চপ ভাজার দোকান করে দেয়নি? ওদিকে অমিত শাহর ছেলে জয় শাহ বিসিসিআই সেক্রেটারি হবে, 16,000 কোটি টাকা তার সম্পদ বৃদ্ধি পাবে। এখানে পিসির ভাইপো তার 10 তলা বাড়ি হবে, আর চলমান সিঁড়ি হবে, আর তার কোটি টাকার ঝাল লণ্ঠন ঝুলবে। আর আমার আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে ওখানে অমিত শাহ মোদিরা বলছে পকোড়া ভাজার দোকান করো, আর দিদি বলছে চপ ভাজার দোকান করো। আমি বলি সাবধানে থাকবেন, কারণ দিদি ভাইয়ের মোদি ভাইয়ের একই ঢপ, যাহাই পকোড়া তাহাই চপ, দুটোই কিন্তু তেলে ভাজা। আপনি ঠিক করবেন, আপনার বাড়ির আইটিআই পাস করা, পলিটেকনিক করা, ডিপ্লোমা করা, এমটেক করা, বিটেক করা, মাস্টার ডিগ্রি করা হাজার হাজার ছেলে মেয়ে, তারা চপ ভাজার দোকান করবে, ঘুগনি মুড়ির দোকান করবে, মশলা মুড়ির দোকান করবে। আমরা কোনো পেশাকে অসম্মান করি না, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটা কাজ পাবে। এই সিদ্ধান্ত বামফ্রন্ট সরকার 2006 সালে গ্রহণ করেছিল। বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এ বাংলার মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, কৃষি আমাদের ভিত্তি আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ। সেই স্লোগানকে নিয়েই বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলার মাটিতে এগিয়েছিল। কারণ কৃষিতে এগিয়েছে, শিল্পতে এগোতে হবে। প্রত্যেক দিন হাজার হাজার ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, তাদের কাজ দিতে হবে। সেই কাজের দাবিতে লড়াই, আর সেই লড়াইকে নিয়ে যুবরা ইনসাফ যাত্রাতে সামিল হয়েছে। 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশে মিলিত হবে। এই এলাকার সর্বস্তরের মানুষ সেই ব্রিগেড সমাবেশে সামিল হবেন, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইফাই জিন্দাবাদ।